আমাদের বাকি সমস্ত গ্রুপগুলো পর্যায় সারণীর এলিমেন্টগুলো মুখস্থ হয়ে গেছে। পরবর্তীটা হচ্ছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ। অ্যাকচুয়ালি এগুলাকে এফ ব্লক মৌল, সাধারণভাবে এদেরকে বিরল মৃত্তিকা ধাতু বলে। বিরল মৃত্তিকা ধাতু 51 থেকে 57 পর্যন্ত মৌলগুলো তোমাকে যে কোনো মূল্যে মনে রাখতে হবে, বহুপদের এমসিকিউগুলো বোর্ড কাভার দেওয়ার জন্য, একাডেমিক আর অ্যাডমিশন কাভার দেওয়ার জন্য। মৌলগুলোর নামগুলো একটু উচ্চারণ করলে ঠিক হয়ে যাবে। এল এতে হচ্ছে ল্যান্থানাম, সিতে হচ্ছে সিরিয়াম, পিআর এটা হচ্ছে পিসিওডাইমিয়াম, এনডি নিওডাইমিয়াম, পিএম প্রোমিথিয়াম, এসএম সামারিয়াম, ইউ ইউরোপিয়াম, জিডি গ্যাডোলিনিয়াম, টিবি টার্বিয়াম। এখন এই মৌলগুলো তো আলটিমেটলি পারমাণবিক সংখ্যা সহ এর প্যাটার্ন ওয়াইজ মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি সিরিয়ালটা সবাই এলোমেলো করে ফেলে, একটু কষ্ট করে আসলে এই সেন্টেন্সটা একটু কাভার করি। লাশের প্রাণ নাই একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, প্রেম সমাজে এখন গাধারা তবুও করে। এখন দেখো, লাতে ল্যান্থানাম, শেরতে সিরিয়াম, প্রান্তে পিসিওডাইমিয়াম, নাইতে নিওডাইমিয়াম। প্রেম প্রোমিথিয়াম, সমাজে সামারিয়াম, এখনও ইউরোপিয়াম, গাধারা গ্যাডোলিনিয়াম, তবুও টার্বিয়াম। এখন দেখো আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডিওয়াই ডায়াস্পোরিয়াম, এইচও হলমিয়াম, ইআর আরবিয়াম, টিএম থুলিয়াম, টিএইচ বললো না, টিএইচতে থোরিয়াম হয়ে যাবে। টিএমতে কিন্তু থুলিয়াম ফার্স্ট অক্ষর আর লাস্ট অক্ষর। ওয়াইবি ইরবিয়াম, টি ঠিক মতো উচ্চারণ হয় না। ওয়াই আবার ইট্রিয়াম আছে, সেটা কিন্তু আলাদা মৌল। ওয়াইবিতে ইরবিয়াম আর এলইউতে লুটেশিয়াম। তাহলে দিন হলে আর তোমার ইট লুটতো না। দিন হলে অ্যাকচুয়ালি দিনের বেলা হইলে এমন ঘটনা ঘটতো না, এটা বোঝাতে ইউজ করেছি। দিন হলে আর তোমার ইট লুটতো না। দিন হচ্ছে ডায়াস্পোরিয়াম, হলে হলমিয়াম, আরতে আরবিয়াম, তোমারতে থুলিয়াম, ইটতে ইরবিয়াম, আর হচ্ছে লুট হতোতে লুটেশিয়াম। সো এলিমেন্টগুলো তোমার যত কষ্টই হোক ভিডিওটা পজ দিয়ে তোমাকে এলিমেন্টগুলো মুখস্থ করতে হবে এবং সিরিয়ালি এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। ল্যান্থানাইড সিরিজগুলোর তোমার হচ্ছে যাদের স্মরণ হয়ে গেছে, এরপরের ক্যাটাগরিটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইড সিরিজ। এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে মৌলগুলো শুরু হয়, যার কারণে এই সিরিজগুলো পরবর্তী যতগুলো মৌল আছে অর্থাৎ 89 থেকে 103 এগুলো ল্যান্থানাইড না, এগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ। এই মৌলের সূচনা লগ্ন থেকে এর নামকরণটা এই সিরিজ অনুসারে করা হয়েছে। এসি অ্যাক্টিনিয়াম, টিএইচ থোরিয়াম। এটা সম্পর্কে এক্সট্রা কিছু বলি। তুমি দেখবা যে বিদ্যুৎ চলে গেলে কিছু বাসাবাড়ির সুইচগুলো অন্ধকারের মধ্যে জ্বলে, কিছু ঘড়ির কাঁটা অন্ধকারের মধ্যে জ্বলে, ওগুলোতে থোরিয়াম ব্যবহার করা হয়ে থাকে। থোরিয়াম মিক্সচার দিলে, প্লাস্টিক এলিমেন্টগুলোর সাথে থোরিয়াম মিক্সচার দিলে ওইটা রাতের বেলায় অন্ধকারে আলোক দ্যুতি তৈরি করতে পারে। আচ্ছা, আরও অনেক কেমিক্যাল আছে যদিও, কিন্তু থোরিয়ামটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে প্রোট্যাক্টিয়াম, পিএ, এটা সবাই চিনে, ইউরেনিয়াম। এনপি নেপচুনিয়াম, পিইউ প্লুটোনিয়াম, ওকে। এএম অ্যামেরিসিয়াম, সিএম কুরিয়াম, বিকে বার্কেলিয়াম, সিএফ ক্যালিফোর্নিয়াম, যদিও কান্ট্রির নামের সাথে মিলে যাচ্ছে, ক্যালিফোর্নিয়াম, আমেরিকা, ক্যালিফোর্নিয়া শহরের নাম। তো এখন এই এলিমেন্টগুলো এখনও শেষ হয়নি, আরও একটা ক্যাটাগরি আছে এটার। তোমার ইএস আইনস্টাইনের নাম থেকে মৌলটার নামকরণ করা হয়েছে, ইএস আইনস্টাইনিয়াম। এফএম ফার্মিয়াম, এমডি এটা মেন্ডেলিভের নাম থেকে নাম আসছে, বিজ্ঞানীর নাম থেকে, মেন্ডেলিভিয়াম। এনও নোবেলিয়াম, এলআর লরেন্সিয়াম, লরেন্স ট্রান্সফরমেশন, লরেন্স রূপান্তর, লরেন্সের নাম অনুসারে আসছে, এলআর লরেন্সিয়াম। ওকে ফাইন। এবার আসো মৌলগুলোর তোমাকে এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। তোমার অ্যাক্টিনাইড সিরিজের যে এলিমেন্টগুলা
একটি থাবায়, ধরে নাও যে স্রষ্টার একটি থাবায় পুরো ইউরেনাস, নেপচুন, প্লুটো ধ্বংস হতে পারে। আরেকবার সেন্টেন্সটা কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। স্রষ্টার একটি থাবায় পুরো ইউরেনাস, নেপচুন, প্লুটো ধ্বংস হতে পারে। আরও একবার, একটি থাবায় পুরো ইউরেনাস, নেপচুন, প্লুটো ধ্বংস হতে পারে। একটি অ্যাক্টিনিয়াম, থাবায় থোরিয়াম, পুরো প্রোটেক্টিনিয়াম, ইউরেনাস ইউরেনিয়াম, নেপচুন নেপচুনিয়াম, প্লুটো প্লুটোনিয়াম ধ্বংস হতে পারে ফর সেন্টেন্স মেকিং। এটা একটু যদি খেয়াল করো, এটার জন্য মনে রাখার জন্য কোনো দরকার নাই। এসি বিসি, তাকাও, এসি বিসি, 1 3 2 3, এ বি সি তিনটা অক্ষরের একটা হচ্ছে 1 3 আর একটা হচ্ছে 2 3। এসি বিসি, এসি বিসি, এসি বিসি, আমেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, এসি বিসি, এটা একটু মনে রেখো। লাস্ট ক্যাটাগরি, এতটুকুন পড়লে তোমার পর্যায় সারণীর ওপর দায়িত্ব শেষ। সেটা হচ্ছে আইনস্টাইন ফের মেন্ডেলিভের সাথে নোবেল নিয়ে লড়বে। আরও একবার, আইনস্টাইন ফের মেন্ডেলিভের সাথে নোবেল নিয়ে লড়বে, অর্থাৎ নোবেল প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে। আইনস্টাইন ফের মেন্ডেলিভের সাথে নোবেল নিয়ে লড়বে। তাহলে আইনস্টাইনিয়াম ফেরতে ফার্মিয়াম, মেন্ডেলিভের সাথে তাহলে মেন্ডেলিভিয়াম, নোবেল নিয়ে নোবেলিয়াম, নিয়ে লড়বেতে লরেন্সিয়াম। সেই এলিমেন্টগুলো তোমার মুখস্থ থাকলে পুরো পর্যায় সারণীর প্রতি আপাতত তোমার দায়িত্ব শেষ। পরবর্তী টপিকস হচ্ছে অবস্থান্তর মৌল হবে কিনা তার জাজমেন্টগুলা। এটা হচ্ছে খুবই এই চ্যাপ্টারের কমন আর সহজ টপিকসগুলোর মধ্যে একটা মৌল অবস্থান্তর হওয়ার জন্য দুটো শর্ত ফিল করতে হয়। এক, তার স্থিতিশীল আয়ন গঠন করলে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। 2, সর্বশক্তি স্তরে যে ইলেকট্রনটা সেটা অবশ্যই ডি অরবিটালেই প্রবেশ করা লাগবে। সহজ কথা, মৌলটাকে ডি ব্লক হইতে হবে। এবং 2, সে যে আয়ন গঠন করবে সেখানে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। আয়ন গঠন নিয়ে কিছু কথাবার্তা আছে। আয়ন গঠন, এখন তুমি যদি বলো যে ক্যালসিয়াম 1+, 2+, তাহলে 2+টা স্থিতিশীল হচ্ছে না 1+ স্থিতিশীল হচ্ছে? তুমি ভাবো যে যেগুলার ভ্যালিড 2 3 একাধিক যোজ্যতা রয়েছে, ক্যালসিয়ামে তো 2ই হয়, তারপরেও তোমার লোহা জারণ সংখ্যা 2 হয়, 3ও হয়, আস হয়, ইক হয়। পৃথিবীতে যেই সব যৌগগুলা পৃথিবীতে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়, অথবা তোমার যে কোনো যৌগ আকারে যেগুলার অস্তিত্ব রয়েছে সেগুলা কেমিক্যালিও যদি পাওয়া যায়, সেগুলো যদি পৃথিবীতে লাস্টিং করে কিছু সময় পর্যন্ত, একটা ডেডিকেটেড টাইম পর্যন্ত, সেগুলোকে বলা হয় স্থায়ী যৌগ বা স্থিতিশীল যৌগ। তো এখন তোমার হচ্ছে ফেরিক ক্লোরাইড, লবণ আছে না নাই? আছে। ফেরাস সালফেট আছে না নাই? আছে। ফেরিক ক্লোরাইড আছে। তাহলে এগুলো লবণ, প্রকৃতিতে এক্সিস্ট করে। তাহলে ফেরাস সালফেট এটা তো হচ্ছে লবণ, আছে পৃথিবীতে। তাহলে সালফেট SO4 যদি 2- হয় তাহলে Fe2+, তাহলে এটা একটা স্থিতিশীল আয়ন। স্থিতিশীল আয়ন মানে হচ্ছে পৃথিবীতে যেসব যৌগ পাওয়া যায় সেই সব যৌগে ধাতুটা কত প্লাস আকারে থাকে, এটাকে মিন করে। তাহলে Fe3+, হ্যাঁ এটাও পসিবল, ফেরিক ক্লোরাইড লবণ আছে। তাহলে 2+, তাহলে লোহার, তোমাকে বলা হলো লোহা এটা কি অবস্থান্তর মৌল হবে কি না? ওকে ফাইন, আগে লোহার ইলেকট্রন বিন্যাস করো। লোহার ইলেকট্রন বিন্যাস আর্গন মানে 18, 4s 3d, 4s 2 দিলে কত হবে? 18 আর 2 20, আর 3dতে 6 26। তাহলে 26তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে? ডি অরবিটালে। তাহলে এটা অবশ্যই একটা ডি ব্লক মৌল। একটা শর্ত রিফিল হয়ে গেছে, এই যে 2 নম্বর শর্ত ফিল, তার মানে এটা একটা ডি ব্লক মৌল, কনফার্ম। এখন অবস্থান্তর হওয়ার জন্য তোমাকে আগে ভাবতে হবে এর কি যৌগ তুমি এর আগে কখনো পড়ছো কিনা। হ্যাঁ, তুমি ফেরাস সালফেটের নাম মাথায় আসলো, তাহলে Fe2+, ফেরিক ক্লোরাইডের কথা মাথায় আসলো, তাহলে 3+। 2+ আর 3+ দুইটারই ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে হবে। Fe2+-এ তোমাকে লিখতে হবে আর্গন মানে 18, তারপরে কত? 4s 3d। ইলেকট্রন যখন প্রবেশ করে তখন তোমার হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, আর ইলেকট্রন যখন চলে যায় তখন সর্বশেষ শক্তি স্তর থেকে সবার আগে যায়। তাহলে 3d আর 4s-এর মধ্যে সর্বশেষ শক্তি স্তর কিন্তু 4, কারণ 4 নম্বর অরবিট হচ্ছে লাস্টে আর 3 নম্বর অরবিট তো ভেতরে। তাহলে 4 নম্বর কক্ষপথ থেকে আগে ইলেকট্রন যাবে না। তাহলে 4s এখানে দেখো 2+, তার মানে কি দুইটা ইলেকট্রন চলে যাবে, গেলে 4s থেকে যাবে, 3d থেকে না। 4s থেকে দুইটা চলে গেলে কত হবে? 4s 0 হয়ে যাবে। এখন দেখো তো
এখন একটু 2 নম্বর শর্তটা চেক দাও, স্থিতিশীল আয়নে 1 থেকে 9টি ইলেকট্রন আছে কিনা। হ্যাঁ, স্থিতিশীল আয়ন 2+ স্থিতিশীল এবং ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন আছে, 1 থেকে 9 এর মধ্যে যে 6 পড়ে তাই। কিন্তু Fe3+টাও করে চেক দাও, এর মধ্যে আমার কিছু ভেজাল ব্যাখ্যা দিয়েছি। Fe3+-এ আসো, আর্গন এটা কত 4s3d6, 4s2 3d6, 4s2 থেকে 2টা চলে যাবে, আর তো সুযোগ নাই 2টার বেশি যাওয়ার, 3টা তো পসিবল না, তাহলে 2টা গেছে, 3+ হওয়ার জন্য ডি থেকে আরও একটা যাওয়া লাগবে। এখন তুমি দেখতে পাচ্ছ, তুমি এটা ভালো করেই জানো, হাফ ফিল্ড, অর্ধপূর্ণ, ফুল ফিল্ড, পরিপূর্ণ, D6 আর D5 এর মধ্যে প্রকৃতিতে সবচেয়ে বেশি লং লাস্টিং করবে D5। তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল আয়ন কিন্তু Fe3+, নট 2+, 3+। সো আমার ব্যাখ্যা দেওয়ার জন্য 2+টা ব্যবহার করা ঠিক হয় নাই, বাট Fe2+-এর যে যৌগ সেই অনুযায়ী কিন্তু দুটা শর্ত ফিল করে, আর লোহা কিন্তু অবস্থান্তর মৌল হবে, এবং এই ব্যাখ্যা ঠিক আছে। কিন্তু বেস্ট দেওয়া উচিত ছিল আমার 3+ দিয়ে, 2+ দিয়ে ব্যাখ্যা দেওয়া ঠিক হয় নাই, কারণ সবচেয়ে বেশি স্থিতিশীল আয়ন হবে Fe3+। এখানে হচ্ছে হাফ ফিল্ড অবস্থা, এবং এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা ইলেকট্রন কনফিগারেশন। সো এটা একটা ডি ব্লক মৌল অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা অবস্থান্তর মৌল, এবং দুইটা শর্ত সেটাই ফিল করছে। এবার আসো তোমার এটার পরবর্তী টপিক্সটা, যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না। অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সবারই শেষ কক্ষপথে ইলেকট্রনটা ডি অরবিটালেই প্রবেশ করবে, সবাই ডি ব্লক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই অবস্থান্তর হবে না, এই কথাটা যুক্তি দেখাইতে হবে। আসো জিঙ্কের একটু ইলেকট্রন বিন্যাস করো, জিঙ্কের 30, তাহলে আর্গন 18, লিখতে হবে 4s3d, 4s2 দিলে হবে 18 আর 2 20, আর 3d10 30, তার মানে 30 নাম্বার ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে, ডি অরবিটালে। 100% শিওর এটা একটা ডি ব্লক মৌল। শর্ত 2 রিফিল। জিঙ্কের একটা যৌগ মনে করো, জিঙ্ক সালফেট 2+, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক 2+, জিঙ্কের তুমি যে যৌগই মাথায় চিন্তা করো না কেন, এটা 3+ পসিবল না, 2+ই হবে। তাহলে জিঙ্কের স্থায়ী আয়নগুলো 2+ই ফর্ম করবে। 2+-এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, গেলে 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, ডি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, 10টা। শর্ত থাকা লাগবে ইলেকট্রন ত্যাগের পরে সুস্থিত আয়নে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। 1 থেকে 9টার জায়গায় এখানে কয়টা আছে, 10টা। 1 থেকে 9-এর কাতারে এটা পড়ে না, 10 হয়ে গেছে, তাই এটা ডি ব্লক মৌল হয়েছে ঠিকই, এটা কখনোই কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। সো আমি তোমাকে বলবো যে তোমার এই কোশ্চেনটার ব্যাখ্যা ঠিকঠাক এভাবেই লিখতে, এবং পরবর্তী যে বিষয়টা 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌল অবস্থান্তর আর কয়টি অবস্থান্তর না, সেগুলোকে একটু মুখস্থ করে ফেলতে হবে তোমাকে, এটা সেপারেটলি এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে তোমাকে। সো একটু ইলেকট্রন বিন্যাসটা ভিডিওটা থামিয়ে দিয়ে করে 21 থেকে 30 পর্যন্ত কয়টা অবস্থান্তর আর কয়টা অবস্থান্তর না একটু করে ফেলো, জাস্ট করে ফেলো। পরের যে কেসটা তোমাকে আমি বলে রাখি, তোমার হচ্ছে স্ক্যান্ডিয়াম তোমার হচ্ছে 3+ চার্জ ফর্ম করে, তারপর টাইটানিয়াম 3+ চার্জ ফর্ম করে, 4+ও পসিবল, কিন্তু 3+ চার্জ ফর্ম করে। তুমি কি এগুলো কোনগুলো 3+ হয় এটা মনে রাখো, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম 3+ হয়, ক্রোমিয়াম 2+, 3+ হয়, স্কুল টাইমে ভালো করে ম্যাঙ্গানিজ জেনারেলি 2+ হয়, তারপরে লোহা 3+ হয়, কপার 2+ হয়, জিঙ্ক 2+ হয়। তার মানে খুব সহজ কথা, জিঙ্ক, কপার আর হচ্ছে ম্যাঙ্গানিজ, এই 3টা এলিমেন্ট ছাড়া অলমোস্ট সবাই 3+ চার্জ ফর্ম করে, তাই সুস্থিত আয়ন বলতে তাদের 3+কেই মিন করে। সো এই বিষয়টা একটু মাথায় রেখে এগুলো চেক করে নিও। মৌলসমূহের হচ্ছে যে মানে অবস্থান্তর মৌলগুলো পড়লে এগুলোর কিছু স্পেশাল ফিচার আছে। 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো তুমি পড়ছো ভালো করে খেয়াল করে, Fe2+ও হয়, Fe3+ও হয়, তাহলে পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে। 2 নম্বর হচ্ছে এরা উৎকৃষ্ট ধাতু, পুরা হচ্ছে এই সভ্যতার শিল্প, বিল্ডিং থেকে কনস্ট্রাকশন থেকে শুরু করে সব জায়গায় লোহা লাগবে, নিকেল, কপার ধাতুগুলো লাগবে, এগুলো হবে উৎকৃষ্ট ধাতু, এদের জারণ সংখ্যা চেঞ্জ করবে। তুমি এগুলো যে যৌগ গঠন করে এগুলো হয় রঙিন যৌগ, লাইক তোমার হচ্ছে যদি বলা হয় মরিচা, ফেরোসোফেরিক অক্সাইড ইন্টু NH2O, তাহলে ফেরোসোফেরিক অক্সাইড, এই মরিচার কালারটা হচ্ছে বাদামি বা লালচে বাদামি কালার হয়ে থাকে। আবার তুমি যদি বলো কপারের একটা যৌগের নাম বলেন তো, কপার সালফেট পেন্টাহাইড্রেট, 5 অণু পানি, তুথ বলা হয়, কালার কি নীল। তাহলে 21 থেকে 30 পর্যন্ত যেসব মৌলগুলা যৌগ গঠন করে সেগুলা কালারফুল যৌগ হয়। তাহলে তোমাকে যদি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য সৃজনশীলের খতে লিখতে বলে, তাহলে তোমার অবশ্যই লেখা উচিত এটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বা জারণ সংখ্যা, চেঞ্জেবল জারণ সংখ্যা দেখায়। এরা সকলেই ধাতু, এদের আয়নীকরণ শক্তি অপেক্ষাকৃত কম। আয়নীকরণ শক্তি অপেক্ষাকৃত কম মানে তাপ দিয়ে ইলেকট্রন বের করে নিয়ে আসতে এনার্জি কম লাগে। এরা রঙিন যৌগ গঠন করবে, এরা হচ্ছে সমযোজী বা আয়নিক উভয় রকমের যৌগ গঠন করতে পারে, তবে যেহেতু ধাতু অধিকাংশ যৌগ কিন্তু আয়নিক হবে।
এদের ফাঁকা ডি অরবিটাল থাকে। তুমি একটু লোহার ইলেকট্রন বিন্যাসে দেখলা যে Fe3+, অর্থাৎ ফেরিক ক্লোরাইডে D5 3d5 ইলেকট্রন বিন্যাস 3d5, তাহলে D5 থাকা মানে ডি অরবিটালে আরও 5টা ইলেকট্রন ঢুকবে, এদের ফাঁকা কিন্তু অরবিটাল থেকে যায়। তাহলে এদের ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এরা প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক মানে অন্য কোনো এক কম্পাউন্ড থেকে ইলেকট্রন এই ফাঁকা অরবিটালে নিতে পারে, যৌগ গঠন করতে পারে। আচ্ছা, এরা ইন্টারেশিয়াল যৌগ গঠন করে এবং বিজারণ ধর্ম প্রদর্শন করে। এটা নিয়ে আমাকে ইন ডিটেলস পড়াইতে হবে। আর রঙিন যৌগ কীভাবে গঠন করে এটা, এই দুটো টপিক্সে আমাকে আলাদা থিওরিটিক্যাল কোশ্চেন আমি পড়াবো। এরা সাধারণত ভারী মৌল। আচ্ছা, লোহা অবশ্যই ভারী এলিমেন্টগুলোতেই যাবে, নট রেডিও অ্যাক্টিভ ভারী, মানে তেজস্ক্রিয় ভারী বোঝাচ্ছি না। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম্প্যারেটিভলি বেশি হবে, কারণ লোহার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। প্রায় 1553 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে লোহা গলবে। এর চৌম্বক ধর্ম প্রদর্শন করে। হ্যাঁ, লোহা এখানে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের হয় চুম্বক ধরলে হয় আকর্ষণ ফিল করে অথবা বিকর্ষণ ফিল করে, তো এরা চৌম্বকের সাপেক্ষে রেসপন্স করে। অবস্থান্তর মৌলগুলোকে অবস্থান্তর বলা হয় কেন? এবং 2 নাম্বার প্রশ্ন, ডিজেনারেট আর নন ডিজেনারেট অরবিটাল বলতে তুমি কি বোঝো? এই দুটো প্রশ্নের উত্তর একটা পেজে আছে। আমি আবারও বলছি, অবস্থান্তর মৌলগুলোকে কেন অবস্থান্তর বলা হয়, আর 2 ডিজেনারেট আর নন ডিজেনারেট এই দুটো বিষয়ের। তো অবস্থান্তর মৌল, এখন এগুলোকে অবস্থান্তর বলার কারণটা হচ্ছে, তুমি একটা লোহার টুকরা, ফ্রেশ একটা লোহার টুকরা যদি তুমি রুমে রেখে দাও, ওর সাথে কি হবে? লোহার ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে 4s2 3d6, সামনে আর্গন বসবে। আর Fe3+ হবে কি, 2টা ইলেকট্রন ত্যাগ করলে 4s 0 হয়ে যাবে, আর ডি থেকে একটা চলে গেলে 6 থেকে 1 চলে গেলে D5 হয়ে যাবে। এখন লোহার যদি ইলেকট্রন বিন্যাসটা আমি আবারও দেখাই তোমাকে, আর্গন হুন্ডের নীতিতে, তাহলে এটার হচ্ছে তোমার 4s2 3d কত 6, 4s2 দিকে আর বিপরীতমুখী স্পিনের দুটো ইলেকট্রন, একটা ঘড়ির কাঁটার দিকে একটা বিপরীত দিকে ঘুরছে, এরপরে 6টা প্রবেশ করবে, 1টা 2টা 3টা 4টা 5টা, অ্যান্টি সাইডের 1টা, 6টা। এখন দেখো, এই অরবিটালে 2টা ইলেকট্রন আছে, এদের স্থিতিশক্তি গতিশক্তির যোগফল যা হবে, এই অরবিটালে একটা ইলেকট্রন আছে, এদেরটা নিশ্চয়ই তা হবে না। এটা ঘড়ির কাঁটা শুধু দিকে ঘুরে, এখানে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে দুইটাই ঘুরে। এই অরবিটাল আর এই অরবিটাল সমশক্তি সম্পন্ন না। শক্তি বলতে বোঝাচ্ছি ইলেকট্রনের স্থিতিশক্তি আর গতিশক্তিকে। তাহলে এর স্থিতিশক্তি গতিশক্তি এরটার সাথে ম্যাচ করে না, তাহলে এরা কি সমশক্তি সম্পন্ন না। এদেরকে ইংরেজিতে বলা হয় নন ডিজেনারেট অরবিটাল। অর্থাৎ হুন্ডের নীতি অনুসারে প্রত্যেকটা অরবিটালে একইমুখী স্পিনের যদি সবগুলো ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে ডিজেনারেট অরবিটাল। অর্থাৎ এই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এর স্থিতিশক্তি গতিশক্তি অ্যাপ্রক্সিমেটলি যা হবে এরও তাই হবে, কারণ সবাই ডি অরবিটালে এক্সিস্ট করে। ডি অরবিটালে যদি এক্সিস্ট করে, তাহলে এদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এনার্জি যে মানগুলো প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে যা বের করা হয়, সেগুলো সবার জন্য সেম আসবে। তাহলে এখন যদি Fe2+ ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি দেখবা যে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, কিন্তু ডিতে কয়টা আছে? 6টা আছে। এখন তোমার পরেরটা আসো, Fe3+ কেসটায় আসো। Fe3+ 4s থেকে তো 2টা চলে যাবেই, আর এখানে 3d6 যে ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো, ও আলটিমেটলি তাপ সহ্য করতে না পেরে Fe3+ থেকে আরও একটা ইলেকট্রন চলে গেছে। আমি তাপ দিয়ে ইলেকট্রনগুলোকে ইমিট করছি। ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, তাহলে এটা গেল হচ্ছে ডিজেনারেট অরবিটাল। সবাই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, সবার স্থিতিশক্তি গতিশক্তি অ্যাপ্রক্সিমেটলি সেম। এই অবস্থাকে বলা হয় হচ্ছে ডিজেনারেট অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে সমশক্তি সম্পন্ন এবং একই স্পিনের ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলোকে তোমাকে ডিজেনারেট অরবিটাল বলে। আর বিপরীত স্পিন বিশিষ্ট এবং সমশক্তি সম্পন্ন না এরকম অরবিটালগুলোকে তোমাকে বলা হয় নন ডিজেনারেট অরবিটাল। দুটো আইডিয়া ক্লিয়ার? পরের কেস, অবস্থান্তর মৌলগুলোকে অবস্থান্তর বলে কেন, রিজনটা কি? তুমি Fe3+ ফেরিক ক্লোরাইডের একটা টুকরা অথবা একটা ফ্রেশ লোহার টুকরা যদি রুমে রেখে দাও, ও কক্ষ তাপমাত্রায় আস্তে আস্তে ইলেকট্রন ত্যাগ করবে। প্রত্যেকটা লোহার পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো পুরো ধাতুখণ্ডে ছড়িয়ে দিবে, যেটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এটা স্কুল পর্যায় থেকে আমরা পড়ে আসছি। তাহলে এই ইলেকট্রন বিন্যাস কখনোই এমন থাকবে না। এটা একটা ফ্রেশ লোহার টুকরা রেখে দিলে আগে প্রথমত কক্ষ তাপমাত্রায় সেই ইলেকট্রন ত্যাগ করবে, এক পর্যায়ে সে Fe3+ হইলো, সাধারণত 2+ হয়, এক পর্যায়ে 3+ হয়ে যাবে। তারপরে এই ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রনটা তার অবস্থান এখান থেকে ঘুরে এখানে এসে জোড়া বাঁধবে, এখানে একটা খালি অরবিটাল তৈরি করবে। এই ইলেকট্রনটা ঘুরে এখানে এসে জোড়া বাঁধবে, আর এই একা আছে, একাই থাকবে, 2টা ফাঁকা অরবিটাল তৈরি করবে। অর্থাৎ একমুখী স্পিনের ইলেকট্রনগুলো কক্ষ তাপমাত্রায় অটোমেটিক
তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে ইলেকট্রন কনফিগারেশন চেঞ্জ করে পুরো পরমাণু তার ইলেকট্রন বিন্যাসই চেঞ্জ করতে পারে। যারা ইলেকট্রন নড়াচড়া করে স্বাধীনভাবে তার ইলেকট্রন বিন্যাস চেঞ্জ করতে পারে, যারা অবস্থান চেঞ্জ করতে পারে তাদের বলা হয় অবস্থান্তর মৌল, যারা অবস্থান চেঞ্জ করতে পারে না তাদের অবস্থান্তর মৌল বলে না। তুমি যদি একটু জিঙ্কের কথায় ব্যাক করো, জিঙ্কের কথাটাই যদি ব্যাক করো, দেখো জিঙ্ক 2+ একটা জিঙ্কের টুকরা রেখে দিলা, জিঙ্ক তার কক্ষ তাপমাত্রায় 2টা ইলেকট্রন ত্যাগ করলো, জিঙ্ক 2+ ফ্রেশ একটা টুকরা রাখছো। জিঙ্কের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 10টা। তাহলে ডি অরবিটালে কি থাকবে? ডিএক্সে থাকবে 2টা, ডিওয়াইজেডে থাকবে 2টা, ডিজেডএক্সে থাকবে 2টা, ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে থাকবে 2টা, ডিজেড স্কোয়ারে থাকবে 2টা। 2টা ইলেকট্রন নড়ে গিয়ে পাশের অরবিটালে যাওয়ার কোনো সুযোগই নেই, মানে অবস্থান চেঞ্জ করার মতো কোনো অপরচুনিটিস নেই। যদি হুন্ডের নীতিতে দেখাতাম এদের অবস্থান চেঞ্জ করার সুযোগ নাই, তাই এটি অবস্থান্তর জিঙ্ক হবে না। আর যাদের অবস্থান চেঞ্জ করার সুযোগ আছে তারা হবে অবস্থান্তর মৌল। সিম্পল, এটা একটা যুক্তি ছিল। আমাদের ম্যাগনেটিক প্রপার্টিসগুলো আমরা একটু পরে পড়ব। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্মগুলা আমাদের ইন্টারের সিলেবাসে শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে 5টা প্রপার্টিসের উপরে ইন ডিটেলস পড়াশোনা করতে বলা হয়েছে। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচে মৌলগুলার যে ধর্মগুলো চেঞ্জ হয় সেগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। এক হচ্ছে মৌলের আকার, ছোট বড় হতে পারে। 2 মৌলের যোজনী। 3 আয়নীকরণ শক্তি। 4 ইলেকট্রন আসক্তি। 5 তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আরও একবার, মৌলের আকার, 2 যোজনী, 3 আয়নীকরণ শক্তি, 4 ইলেকট্রন আসক্তি, 5 তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি। এই 5টা প্রপার্টিসকে বলা হয় মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। এই 5টাই তোমাকে এডুকেশন বোর্ড থেকে পড়তে বলছে এবং এগুলো নিয়ে আমার ইন ডিটেলস পড়াশোনা। পরমাণুর আকার, পরমাণুর আকার তোমাকে যদি বলি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস বলো 1s1, এটা কত বলবা? তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি বলবা? তুমি 2s1, কারণ 1s2 2s1। সোডিয়ামেরটা কত? 3s1। পটাশিয়াম 4s1, 5s1, 6s1, 7s1। নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শেষ কক্ষপথ পর্যন্ত একটা ইলেকট্রনের দূরত্বকে বলা হয় তোমার এখানে ইন্টারমলিকুলার অরবিট ডিস্টেন্স। তাহলে দেখো, তাহলে এটার 1s অরবিটাল এটা নিশ্চয়ই ছোট, 2s অরবিটাল আর একটু বড়, 3s অরবিটাল আরও বড়। এটা কি? 3s1 নিউক্লিয়াস থেকে 3 নাম্বার কক্ষপথের s অরবিটাল পর্যন্ত দূরত্ব। নিঃসন্দেহে কি হচ্ছে দেখো তো, পরমাণু বড় হচ্ছে না। তাহলে ফ্রান্সিয়াম কত? 7s1। স্পষ্টতই বোঝা যায় তোমার ইলেকট্রন বিন্যাস অবশ্যই দেখাতে হবে পরমাণু বড় হচ্ছে না ছোট হচ্ছে। তাহলে এক থেকে এই মানে এই 1 নম্বর মৌল থেকে প্রায় 87 নম্বর মৌল পর্যন্ত উপর থেকে নিচের দিকে পরমাণুগুলো বড় হচ্ছে, এবং এই কথাটা পুরো পর্যায় সারণীর জন্য সবার জন্যই প্রযোজ্য হবে। এক্ষেত্রে আমি সাধারণভাবে পূর্ববর্তীতে যতবার পড়িয়েছি কুলম্বের সূত্রকে আমি আদর্শ ধরেছি। এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই D² বা R²। এফ সমানুপাতিক কি? R²। তাহলে তোমার এখানে লেখা উচিত, তোমাকে বলা হলো এক্সামে আসলো সোডিয়াম বড় না পটাশিয়াম বড়, কে বড় হবে? তোমার আগে একটু আমার মুখের ভাষা থেকে একটু লিখো যে তোমার ফার্স্ট অফ অল লিখতে হবে সোডিয়ামের ক্ষেত্রে কুলম্বের সূত্রানুসারে আমরা জানি এফ সমানুপাতিক 1/D²। তাহলে পটাশিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনকে সোডিয়াম যে বলে আকর্ষণ করে, আকর্ষণ বলের মান হবে F = 1/3², কারণ এর শেষ অরবিটাল কত? 3। তাহলে 3² মানে কত? আকর্ষণ বল Q1 আর Q2 কে 9 দিয়ে ভাগ করতে হবে। পটাশিয়ামের জন্য F সমানুপাতিক 1/D²। সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে কে এর মান যদি 1 বসাই, কারণ দুজনের জন্য ধ্রুবক সেম, গুণিতকও সেম হবে। তাহলে পটাশিয়ামের জন্য আকর্ষণ বল কত হবে? F = 1/4² তাহলে আকর্ষণ বল Q1 আর Q2 কে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে আকর্ষণ বলটা কি হবে? কমে যাবে, আর এটার জন্য আকর্ষণ বল বেশি আসবে। আকর্ষণ বল যদি নিউক্লিয়াস শেষ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ বেশি করে তাহলে পরমাণু ছোট হয়ে যাবে, আর আকর্ষণ বল কম করলে পরমাণু বড় থাকবে। তাই আকর্ষণ বল কুলম্বের সূত্র মতে সোডিয়াম হবে ছোট, পটাশিয়াম হবে বড়। নিশ্চয়ই ফ্রান্সিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে অনেক কম আকর্ষণ করে, কারণ আকর্ষণ বলকে 49 দিয়ে ভাগ করতে হবে 7² এবার একটু খেয়াল করো, তোমার সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বড় কে ছোট? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3s1, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 3s2। এখন তো এই যুক্তিটা অবশ্যই দিও না যে ওপর থেকে নিচের দিকে পরমাণু তাহলে বড় হয়, তাহলে বাম থেকে ডান দিকে ছোট হয়, কথা ঠিক আছে, তারপরেও এই ধরনের যুক্তি ইন্টারে দেখাবা না। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে
সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে কত বলে আকর্ষণ করে? যেহেতু একই সিরিজের মৌল, তাহলে এর শেষ কক্ষপথ কত? 3। এরও শেষ কক্ষপথ কত? 3। তাহলে 3² মানে কত? 9। এর জন্য 3² মানে কত? 9। 9 দিয়ে ভাগ করার কোনো দরকার নাই। তুমি এবার কাজ করো, তাহলে আকর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করতেছে? Q1 আর Q2 এর উপর না, চার্জ দ্বয়ের গুণফলের উপর আকর্ষণ বলটা ডিপেন্ড করে। সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে কত বলে আকর্ষণ করে? সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 11টা। আর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা ইলেকট্রনের উপর আকর্ষণ অ্যানালাইসিস করো, তাহলে 11টা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে কত বলে? 11 × 1, 11 ইউনিট বল। এর ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 12টা। শেষ কক্ষপথে 3s2, দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনের উপর আকর্ষণ কনসিডার করো, 12 × 1, তাহলে কত আসলো? 12 ইউনিট আকর্ষণ বল। তাহলে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামে আকর্ষণ বল বেশি, তাহলে ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে সবগুলো 12টা প্রোটন মিলে আকর্ষণ করে 12 ইউনিট বলে, আর সোডিয়ামে আকর্ষণ করে 11 ইউনিট বলে। আকর্ষণ যত বেশি হবে পরমাণু তত ছোট হবে, তাহলে ম্যাগনেসিয়াম নিশ্চয়ই ছোট, সোডিয়াম নিশ্চয়ই বড়। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম আরও ছোট, ব্যতিক্রম আছে, আমরা ওটা নিয়ে পরে কথা বলবো। সিলিকন আরও ছোট, ফসফরাস রুলস অনুযায়ী আরও ছোট, গ্র্যাজুয়ালি ছোট হচ্ছে, আর্গন সবার থেকে ছোট। সো বাম থেকে কিন্তু ডান দিকে পরমাণু ছোট হচ্ছে, ওপর থেকে নিচের দিকে কিন্তু পরমাণু বড় হচ্ছে। আমরা পরমাণু কে বড় হবে কে ছোট হবে এই আইডিয়াটা জানলাম। আর একটা আমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের আর একটা ক্যাটাগরির নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি টোটালি আলাদা জিনিস। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে তোমার। সমযোজী বন্ধনে মাথায় রেখো, তড়িৎ ঋণাত্মকতা আয়নিক বন্ধনে ব্যাখ্যা করা যায় না। আমি শুধু এক্সাম্পলের জন্য রাখছি, শুধু তোমাকে কনভিন্স করার জন্য। তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যার জন্য অবশ্যই সমযোজী বন্ধন হতে হবে, লাইক কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ক্লোরিন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন। তাহলে সমযোজী বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। সমযোজী বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। একটু ভালো করে খেয়াল করো, আমি পড়ার বাইরে যদি যাই, আয়নিক একটা বন্ধন, সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে সোডিয়ামের শেষ কক্ষপথে 3s1 একটা ইলেকট্রন ছিল। এটা এমনও তো হতে পারতো এরও নিউক্লিয়াসে প্রোটন আছে, এরও নিউক্লিয়াসে প্রোটন আছে, সোডিয়ামের ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বের হয়ে সোডিয়ামের কাছে আসতে তো পারতো, কিন্তু ইলেকট্রনটা কার দিকে যাবে? কার দিকে ঝুঁকে যাবে এদের বন্ধন গঠনের পরে? তাহলে দেখো, সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা, আর এর নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 17টা। তো 17টা প্রোটন তো এর একটা ইলেকট্রনিক বেশি বলে টানবে, এটাই স্বাভাবিক। তাহলে প্রোটন ইলেকট্রনিক আকর্ষণ করে, তাইলে ইলেকট্রন ওর দিকে ছিটকে যাবে বেশি সময়ের জন্য। তাহলে খুব সিম্পল একটা ব্যাপার, এ হবে বেশি তড়িৎ ঋণাত্মক, এ হবে কম তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ধনাত্মক। তো এই যে কেসটা, অর্থাৎ একটা সিগমা বন্ধন গঠনের পর ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে যাবে এটার ওপর ভিত্তি করে তোমাকে তড়িৎ ঋণাত্মকতার জন্য বিজ্ঞানী পাউলিংয়ের একটা স্কেল আছে, এই স্কেলটা তোমাকে মুখস্থ করতে হবে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে একটা। এবার আসো, পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লোরিন, আর পৃথিবীর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলের নাম হচ্ছে লিথিয়াম। পৃথিবীর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলের নাম হচ্ছে লিথিয়াম। সক্রিয়তার সিরিজ শুরুই হয়েছে লিথিয়াম দিয়ে। আচ্ছা, যদিও অনেকে পটাশিয়াম দিয়ে পড়ে, কেউ সোডিয়াম দিয়ে পড়ে, যে কে না কে মেগা এভার এলো যেন, এক একটা পর্যায়ে এক এক রকম পড়ানো হয়, বাট তড়িৎ ধনাত্মক মৌল লিথিয়াম। পৃথিবীর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল লিথিয়াম, পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিন যে কারুর থেকে জোর করে ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারবে, ইভেন বাতাসের থেকেও। তাহলে দেখো, মৌল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। ফ্লোরিনের পাউলিং স্কেল অনুযায়ী অন্য কারোর থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসার টেন্ডেন্সি সর্বোচ্চ স্কেল কত? 4 ইউনিট। সর্বোচ্চ স্কেল কত? 4। অক্সিজেন আর একটা পরমাণু থেকে জোর করে ইলেকট্রন বের করে নিয়ে আসার টেন্ডেন্সি ভ্যালিউ 3.5। নাইট্রোজেনের জন্য তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.1। ক্লোরিনের জন্য কত? 3.0। কার্বনের জন্য 2.5। হাইড্রোজেনের জন্য 2.1। আরও একবার, ফ্লোরিন একটু তুমি আগে ডিজিট মুখস্থ করো, 4, তারপরে 3.5, তারপরে 3.1, তারপরে 3.0, তারপরে 2.5, তারপরে 2.1। আরও একবার 4, তার থেকে একটু কম 3.5, 3.5-এর নিচে ছিল 3.1, 3.1-এর নিচে ছিল 3.0, তারপরে 2.5, তারপরে 2.1। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, এটা সবার মনে থাকবে, এটা বাদ। অক্সিজেনের জন্য 3.5, অক্সিজেনের জন্য 3.5, নাইট্রোজেনের জন্য 3.1, ক্লোরিনের জন্য 3.0, কার্বনের জন্য 2.5, হাইড্রোজেনের জন্য 2.1।
তাহলে এই পাউলিং স্কেলটা তোমার মনে রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার অ্যাপ্লিকেশনটা কেমন হবে বা পরীক্ষায় কীভাবে আসে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আবারও বলছি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। নাইট্রোজেন 3.1, ক্লোরিন 3.0, কার্বন আর হাইড্রোজেন সবারই মনে থাকে 2.5, একটা 2.1, এই তিনটা মনে থাকে না। অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.1, নাইট্রোজেন 3.1 আর ক্লোরিন কিন্তু 3.0। এবার আসো, সৃজনশীলে এইটার জ্ঞান যেভাবে অ্যাপ্লাই করতে হয়, এই টেবিলের ভিত্তিতে অ্যাপ্লাই করতে হয়। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যদি বিয়োগফলটা যদি 0 আসে, কোথাকার ভ্যালু আমি একটু পরে বলি। ডেল্টা ইএন, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু যদি 0 আসে তাহলে এটা পারফেক্টলি বিশুদ্ধ সমযোজী, এর মধ্যে কোনো ভেজাল নাই। যদি ইলেকট্রোনেগেটিভিটির মানটা 0.5 রেঞ্জের মধ্যে থাকে, 0 থেকে বড় কিন্তু 0.5-এর থেকে ছোট, তাহলে সেটা হবে অপোলার যৌগ। অপোলার, পোলার মানে কিন্তু পানি, পানিতে দ্রবীভূত হয়। যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলো পোলার যৌগ, যেগুলো প্লাস মাইনাস প্রান্ত তৈরি হয় সেগুলো পোলার যৌগ। 0 থেকে 0.5-এর মধ্যে সেগুলো হবে তোমার কি, অপোলার। 0.5-এর সমান কিন্তু 1.7-এর থেকে ছোট এই রেঞ্জের মধ্যে বা সমান হতে পারে। 0.5 থেকে 1.7, 0.5 থেকে 1.7 এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে সেটা পারফেক্টলি হবে পোলার যৌগ। 1.7-এর থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, তাহলে সেগুলো হবে পৃথিবীর সর্বোচ্চ মাত্রার পোলার যৌগ, বাট সমযোজী কিন্তু আয়নিকের কাছাকাছি। যে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে, একই জিনিস। এটা হবে সর্বোচ্চ পোলার যৌগ, পৃথিবীতে এক্সিস্ট করা সর্বোচ্চ পোলার যৌগ। যৌগের নাম হবে হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, এটা আয়নিকের খুবই কাছাকাছি, বাট আয়নিক না, এটা দিন শেষে কিন্তু সমযোজী। লাস্ট আরেকবার চেক দিব। ডেল্টা ইএন, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুর যদি রেজাল্ট 0 আসে তাহলে হবে বিশুদ্ধ সমযোজী। সমযোজীর পরে হবে 0 থেকে 0.5-এর মধ্যে পড়লে হবে অপোলার। 0.5 থেকে 1.7-এর মধ্যে হলে হবে পোলার। 1.7 থেকে 2-এর মধ্যে হবে সর্বোচ্চ পোলার বা প্রায় আয়নিক, এই টাইপের কম্পাউন্ড। এমসিকিউ, তোমাকে বলা হলো মিথেন CH4, এটা কোন ধরনের যৌগ? পোলার, অপোলার, আয়নিক, সমযোজী, সর্বোচ্চ পোলার, এরকম কিছু অপশন তোমাকে তৈরি করে দিলাম। তুমি একটু ভালো করে তাকাও। পুরা মিথেনে CH4 মিথেন হয় সবাই জানি। কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেনের তড়িৎ চিহ্নাত কত 2.1, আর কার্বনের কত 2.5। একটু বিয়োগ করো তো, 2.1 থেকে 2.5 বাদ দিলে হয় 0.4। কত হয়? 0.4। আচ্ছা ফাইন, তাহলে দেখো বিয়োগফলের মান ডেল্টা ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটির বিয়োগফল 0.4 আসতেছে। 0-এর থেকে বড় কিন্তু 0.5-এর থেকে ছোট। এবার একটু আসো, মিথেন কি রেজাল্ট আসলো? 0-এর থেকে বড়, 0.5-এর থেকে ছোট হলে এটা হবে অপোলার যৌগ। অপোলার যৌগ, তাহলে পানি হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগে দ্রবীভূত হয়। তাহলে মিথেন কি পানিতে দ্রবীভূত হবে? কখনোই হবে না, মিথেন পানিতে দ্রবীভূত হবে না। যদি এটার অ্যান্সার আসতো পোলার, তাহলে বলতাম এই পানিতে দ্রবীভূত হবে। পরের এক্সাম্পল, তোমাকে বলা হলো অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3টা আসে, হাইড্রোজেন আছে, যে কোনো একটা বন্ধন নিয়ে কনসিডার করতে হবে, যে কোনো একটা। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। আর নাইট্রোজেনের কত? 3.1। একটু বিয়োগ করো তো কত হয়? নিশ্চয়ই 1 হয়। আচ্ছা 1 হয়। তোমাকে যে টেবিলটা পড়ানো হয়েছে এই টেবিলে কি লেখা আছে? 0.5-এর থেকে বড় কিন্তু 1.7-এর থেকে ছোট, এর মধ্যে 1 আছে না বিয়োগফলের মান? তাহলে এটার সিদ্ধান্ত কি আসবে? পোলার যৌগ। তাহলে তোমাকে এখন যদি বলা হয় অ্যামোনিয়া কোন ধরনের যৌগ? অ্যামোনিয়া ফার্স্ট অফ অল পোলার যৌগ। বলা হলো অ্যামোনিয়া কি পানিতে দ্রবীভূত হবে? হ্যাঁ, অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হবে, কারণ পানি পোলার যৌগ, অ্যামোনিয়াও একটি পোলার যৌগ। এভাবে সিদ্ধান্ত লিখতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। পরের কেস, তোমাকে বলা হলো হাইড্রোজেন ফ্লোরাইড, এই যৌগটা কোন ধরনের যৌগ? হাইড্রোজেনের কত? 2.1, ফ্লোরিনের কত? 4.0। একটু বিয়োগ করো তো কত আসে? 1.9। 1.7-এর থেকে বড় আসলে এটা হবে পৃথিবীর সর্বোচ্চ মাত্রার পোলার যৌগ। সিদ্ধান্ত হবে এটা হবে তোমার পৃথিবীর সর্বোচ্চ, এটা হবে তোমার পৃথিবীর সর্বোচ্চ মাত্রার পোলার যৌগ। একটু টাইপিং ফল্ট হয়েছে, এটা হবে পৃথিবীর সর্বোচ্চ মাত্রার পোলার যৌগ। এটা কি পানিতে দ্রবীভূত হবে? হ্যাঁ হবে, বিস্ফোরণ সহকারে হবে। হাইড্রোজেন ফ্লোরাইড, এবং এটা প্রায় আয়নিক কিন্তু সমযোজী যৌগ, প্রায় আয়নিক কিন্তু সমযোজী যৌগ। সো এভাবে কিন্তু তোমার সৃজনশীলের সাথে এগুলার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণগুলা এসে থাকে। আয়নিক, তাহলে আমরা জানলাম যে সমযোজী যৌগ কিন্তু আলটিমেটলি কি হতে পারে? আয়নিক ধর্ম দেখাইতে পারে। তাহলে আর একটা উল্টা ঘটনাও ঘটতে পারে, আয়নিক যৌগও তো সমযোজী ধর্ম দেখাইতে পারবে। তার মানে সমযোজী যৌগ আয়নিক ধর্ম প্রদর্শন করে, আর আয়নিক ধর্ম কিছুটা সমযোজী ধর্ম প্রদর্শন করে। এর ওপর ভিত্তি করে বিজ্ঞানী ফাজান দিয়েছে 4টা নীতি। 4টা নীতি হলো, ফাজানের 4টা নীতি আমরা মুখস্থ করি। এক হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার বড় হলে
চার্জ সংখ্যা বেশি হলে যৌগের যে পার্টিকেলগুলো আছে তাতে চার্জ সংখ্যা বেশি হলে ডি আর এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে যৌগগুলো হবে সমযোজী প্রকৃতির। আমি 4টা সেন্টেন্সে ভেঙেছি, কিন্তু নীতি ছিল এক লাইনের। অ্যাকচুয়ালি এটা একটা পুরো সেন্টেন্স ছিল। ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, চার্জ সংখ্যা বেশি এবং ডিএফ এবং অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে যৌগগুলো হবে সমযোজী প্রকৃতির। একটা সেন্টেন্স ছিল, বোঝার সুবিধার্থে 4টা সেন্টেন্সে কনভার্ট করা হয়েছে। এইটার উপর রাজশাহী বোর্ডের বিগত বছরের 2টা সৃজনশীলের পুরা সেট এই 4টা নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। এটা নিয়ে আমরা ইন ডিটেলস পড়াশোনা করব।